আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামিত্ব প্রকল্পের আওতায় আজ উপভোক্তাদের ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড বিলি করবেন। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সকাল ১১টা থেকে একযোগে অনুষ্ঠানটি সবকটি প্রচার তরঙ্গে শোনা যাবে। প্রয়াগরাজে মহাকুম্ভে চলতি মাসের ২৯ তারিখ মৌনী অমাবস্যা অমৃত স্নানের প্রস্তুতি চলছে জোর কদমে। খো খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বামিত্ব প্রকল্পের আওতায় আজ উপভোক্তাদের ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড বিলি করবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০,০০০ গ্রামে এই কার্ড প্রদান করা হবে। গ্রামীণ ক্ষমতায়ন ও প্রশাসনিক ইতিহাসে এই অনুষ্ঠান এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, স্বামিত্ব প্রকল্প চালু হয় ২০২০ সালে। গ্রামাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হল আবাদি এলাকায় বসবাসকারী জমির মালিকদের আইনি অধিকার প্রদান করা। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ৩,১৭,০০০-এর বেশি গ্রামে এ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। ১,৫০,০০০-এর বেশি গ্রামের জন্য তৈরি করা হয়েছে ২,২৫,০০,০০০ সম্পত্তি কার্ড। পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, গোয়া, উত্তরাখণ্ড ও হরিয়ানায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ। অন্যদিকে ড্রোনের মাধ্যমে সমীক্ষা চালানোর কাজ সম্পন্ন হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই দিন লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশনের প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড RINL এর জন্য ১১,৪৪০ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। অন্ধ্রপ্রদেশে অবস্থিত RINL দেশের ইস্পাত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর ফলে RINL এর সমস্ত কর্মচারীদের পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত প্রচুর মানুষ উপকৃত হবেন। With this, all the employees of RINL as well as all the people connected with the economic activity of RINL will be immensely benefited, and Andhra Pradesh will get a major steel plant revived in the coming days. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে উদ্ভূত উত্তেজনার মোকাবিলায় ভারতের আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক তৎপরতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, কোনো দেশের প্রতিরক্ষা বাহিনীতে ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে গতকাল ইয়ার অফ নেভাল সিভিলিয়ানে বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সিং বলেন, শত্রুর আক্রমণ এবং বিভিন্ন চ্যালেঞ্জ থেকে দেশকে রক্ষা করতে সেনাবাহিনীর দায়িত্ব পূরণে দেশপ্রেম, শৌর্য এবং নিয়মানুবর্তিতা তাদের সাহায্য করবে। সমুদ্রপথে নিরাপত্তার সঙ্গেই যুক্ত রয়েছে আর্থিক অগ্রগতিও। সেজন্য আঞ্চলিক জলসীমা রক্ষা, দিক নির্দেশনার ক্ষেত্রে স্বাধীনতা থাকার বিষয়টি সুনিশ্চিত করা এবং জলপথ নির্দিষ্ট রাখা একান্ত প্রয়োজন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোর বা এনসিসির সাধারণতন্ত্রের ক্যাম্প পরিদর্শন করেন। এক বার্তায় প্রতিরক্ষা সচিব দেশের সৃষ্টিশীল এবং তারুণ্যে ভরা কর্মশক্তিকে প্রদর্শনের জন্য বাহিনীর প্রশংসা করেছেন। ১ মাসব্যাপী এই ক্যাম্পে তারা যে মূল্যবোধ ও দক্ষতার পাঠ নিচ্ছেন তারও উল্লেখ করেন তিনি। আগামী দিনে এই প্রশিক্ষণ কাজে লাগবে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়েছে। ১,০০০-এরও বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। বিজেপির শিখা রায় ও নীরাজ বসুয়া গতকাল শেষ দিনে তাঁদের প্রার্থীপদ দাখিল করেন। আম আদমি পার্টির রাওদ ওঝা, রাখি বিদলান এবং বন্দনা কুমারীও গতকাল মনোনয়ন জমা দেন। আগামী সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ, গণনা ওই মাসেরই ৮ তারিখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৮তম পর্ব। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও একযোগে তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তার তর্জমা সম্প্রচারিত হবে। রাত ৮টায় পুনঃপ্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভের চলতি মাসের ২৯ তারিখ মৌনী অমাবস্যা অমৃত স্নানে প্রস্তুতি চলছে জোর কদমে। ৮ কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে এদিন পবিত্র স্নান করবেন বলে মনে করা হচ্ছে। মুখ্য সচিব মনোজ কুমার সিং এবং রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার মহাকুম্ভ এলাকা পরিদর্শন করেছেন এবং ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকও করেছেন। এদিকে মহাকুম্ভে পুণ্যার্থীদের আরও ভালো চিকিৎসা পরিষেবা প্রদান করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। সংক্রামক রোগের চিকিৎসায় রাখা হয়েছে ২টি হাসপাতাল। সেন্ট্রাল হাসপাতালের নোডাল অফিসার ড গৌরব দেবে আকাশবাণীকে জানিয়েছেন, পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আলাদা ওয়ার্ডের সঙ্গে সঙ্গেই হাসপাতালে আইসিইউ এবং এমার্জেন্সির সুবিধা রয়েছে। মেলার অন্য জায়গায় ২০টি শয্যার ৮টি ছোট হাসপাতাল মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। কুম্ভবাণী চ্যানেলে সকাল ৫টা ৫৫ থেকে রাত ১০টা ৫ পর্যন্ত মহাকুম্ভের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। অমৃত স্নানের সরাসরি ভাষ্য সেখানে শোনা যাচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় রেকর্ড সংখ্যক ভক্ত পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারছেন তারা। এই বিপুল সংখ্যক মানুষের সমাগম এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, স্থানীয় অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, খাদ্য, হোটেল, উলবস্ত্র, কম্বল, বিছানা, তোষক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতির ব্যবসা বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০%। যতদিন এগোবে তা ৫০% ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণ এবং উপভোক্তাদের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে সরকার জরুরি খাদ্য সামগ্রী সরবরাহ দামের ওপর কড়া নজর রাখছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন দপ্তর জানিয়েছে, সরকার এ ব্যাপারে দেশীয় উৎপাদনে উৎসাহ ভাতা প্রদান সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে ডাল ও পেঁয়াজ উৎপাদনের পরিমাণ গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ৩৫ লক্ষ মেট্রিক টনের বেশি অড়হর ডালের উৎপাদন হতে পারে, যা গতবারের প্রেক্ষিতে ২.৫% বেশি। মুগের উৎপাদন হতে পারে ১৩.৮৩%। মন্ত্রক জানিয়েছে, বেশি মাত্রায় বপনের ফলে খরিফ মৌসুমে পেঁয়াজ চাষও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আলু চাষ সন্তোষজনকভাবে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ হত্যা মামলার বহু প্রতীক্ষিত রায় আজ ঘোষণা হবে। শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই মামলা চলছে। মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কী হবে তা জানতে সারা দেশের মানুষ কৌতূহলী। উল্লেখ্য, গত বছর ৯ই আগস্ট আরজিকরে ওই নৃশংস ঘটনা ঘটে। এরপর থেকেই রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ কর্মসূচি। রাত দখল থেকে শুরু করে অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছিলেন ৮ থেকে ৮০ সব বয়সের সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন ধরে চলেছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। গত ৫ মাস তদন্ত মামলা চলার পর নিম্ন আদালতে আজ রায় ঘোষণা হতে চলেছে। খো-খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। পুরুষ দলটি গতকাল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ১৪০-এর ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। রামজি কাশ্যপ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। অন্যদিকে ভি সুব্রহ্মণী সেরা আক্রমণী খেলোয়াড়ের তকমা পেয়েছেন। অন্যদিকে ভারতের মেয়েরা গতকাল ১০৯-১৬ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামিত্ব প্রকল্পের আওতায় আজ উপভোক্তাদের ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড বিলি করবেন।
সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 31শে জানুয়ারি। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রয়াগরাজে মহাকুম্ভে চলতি মাসের 29 তারিখ মৌনী অমাবস্যা অমৃত স্নানের প্রস্তুতি চলছে জোর কদমে। খো খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।